আজকে আমরা নেব মোলের ধারণা। মোল, তো এই মোল মানে কি? আচ্ছা একটা কথা বল, ধর তুই আলু নিবি, আলু বাজারে গিয়ে কি বলবি, কাকা আমায় 5টা আলু দেন না 5 কিলো আলু দেন, কোনটা সুবিধাজনক? সাধারণত আলু জাতীয় জিনিস আমরা কেজিতে নিই, তাই না? কারণ ওখানে কতটা পাচ্ছি সেটা কেটে কুটোতে সে একই রান্নাই হবে, কিন্তু কতটা পাচ্ছি। কিন্তু ধর পেন কিনতে যাচ্ছিস, তখন কটা পেন পাওয়া যাচ্ছে সেটা ম্যাটার করছে, কত গ্রাম হলো সেটা কিছু যায় আসে না, তাই না? একই রকমভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন, যেমন ধর দুধ বা জল কিনতে খেলে সেখানে মিলিলিটারে মাপা হয় যে এর আয়তন কতটা হলো। আলু পেঁয়াজ রসুন বা ধর সন্দেশ যা হোক জিনিসপত্র গাদাগুচ্ছেদ আছে, তাদের ক্ষেত্রে তাদের ভর দেখা হয়, পরিমাণ ভরে মাপছি। কিছু কিছু ক্ষেত্রে ধর তার কিনতে গেছিস, তারটাকে দৈর্ঘ্যে মাপা হবে বা দড়িকে মাপবে। কেউ বলবে না গিয়ে 2 কিলো দড়ি দেন, না আমার 10 ফুটের দড়ি লাগবে দৈর্ঘ্য। তেমনি যখন আমরা পরমাণু মাপতে চাই বা অণু মাপতে চাই, সেক্ষেত্রে সংখ্যাটা অনেক বেশি কার্যকর। কেন না, ধর তোর একটা জমির বেড়া দিতে হবে, তাহলে বেড়াটাতে তোকে ফিতে দিয়ে মেপে নিলি, কতটা জায়গা লাগবে বুঝতে পারলি, এখানে দৈর্ঘ্য ম্যাটার করছে, তাই না? বা ধর 2 কেজি মাংস আছে, তাতে আলু লাগবে, আলু গুনে গুনে দেবো না, ওজন করে দেখে নেব কতটা হচ্ছে, সেই পরিমাণ আলু দিয়ে দিলাম। কিন্তু ধর আমি একটা কার্বন ডাই অক্সাইড বানাতে চাই, এর জন্য আমায় কটা অক্সিজেন দিতে হবে, এটা তো ওজনে বোঝা যাবে না, তাই না? এটাকে মাপতে হবে সংখ্যায়, যে আমার কাছে একটা কার্বন আছে, মানে আমি তার সঙ্গে 2টো অক্সিজেন দেব, তবে কার্বন ডাইঅক্সাইড হবে। কার্বন ডাইঅক্সাইড কেমন দেখতে হয় জানিস? এই টাইপের, এই কার্বন দুদিকে এরকম 2খানা অক্সিজেন বসে থাকে। সে যাই হোক, ধর একটা কার্বন থেকে ঠিক আছে মানা গেল, আমি 10টা কার্বন থেকে 10টা অক্সিজেন বানাতে চাই, সরি অক্সিজেন না, কী সব বলছি, কার্বন ডাইঅক্সাইড বানাতে চাই। তো সেক্ষেত্রে কটা অক্সিজেন দেব না, একটা কার্বনের 2টো করে লাগছে, 10খানা কার্বন আছে, তাহলে 10 দুগুণি 20টা অক্সিজেন লাগবে, তাই না? অক্সিজেন পরমাণুর কথা বলছি। অণুপরমাণু তফাৎ বুঝিস? ধর অক্সিজেন তো এরমভাবে বলা হয় O2 কেন বলে না, অক্সিজেনের এরকম ধর একটা অক্সিজেন পরমাণু একদম গোল গোল ইলেকট্রন প্রোটন নিউট্রন নিয়ে গঠিত, যেই নিউক্লিয়াস ইলেকট্রন ঘুরে বেড়ায় যে দেখিস ওই পরমাণু, সেই পরমাণু হচ্ছে এইটা। তো এরকম অক্সিজেনের 2খানা পরমাণু সবসময় একসাথে জুড়ে বসে থাকে। অক্সিজেনের পরমাণু হয়তো একটা, এটা হচ্ছে ও পরমাণু, অক্সিজেন পরমাণু, কিন্তু যখন তুই বাতাসে বা যে কোনো কোথাও দেখতে যাবি, দেখবি হয়তো 2খানা জুড়েই আছে, একটা আলাদা আলাদাভাবে কখনো পাবি না। কাজেই এইটাকে আমরা নাম দিই অণু, যে সাধারণভাবে যে অবস্থায় অস্তিত্ব আছে। আর এই একটা, এটা অ্যান্ড এটা 2টো আলাদা আলাদাভাবে হচ্ছে পরমাণু। যেমন ধর বিরাট কোহলির আলাদা এক্সিস্টেন্স রয়েছে, ধোনির আলাদা এক্সিস্টেন্স রয়েছে, সবার আলাদা আলাদা এক্সিস্টেন্স রয়েছে, কিন্তু দেখা যায় ইন্ডিয়ান টিম হিসেবে। এই সেম জিনিস হচ্ছে পরমাণু আর অণু, তফাৎটা ক্লিয়ার? তেমনি এটা হচ্ছে একটা কার্বন ডাইঅক্সাইড অণু, যার মধ্যে একটা কার্বনের পরমাণু রয়েছে, একটা অক্সিজেনের পরমাণু রয়েছে, আর একটা অক্সিজেনের পরমাণু রয়েছে। তার টোটাল 1 2 3টে পরমাণু নিয়ে একখানা আস্ত গ্রুপ বা অণু তৈরি হয়েছে। কিসের অণু? কার্বন ডাইঅক্সাইডের। ভালো কথা, এখানে তেমনি আমি 10খানা কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে চাইছি, মানে এরকম আরও 10টা থাকবে। তাহলে ভাব না, একটায় 2টো করে অক্সিজেন লাগছে, 10টার মধ্যে প্রত্যেকটায় 2টো করে থাকবে, তাহলে 2 2 2 2 2 করে 10 বার করলে কত হয়? 20। তাহলে 20খানা অক্সিজেন পরমাণু লাগবে। কিন্তু অক্সিজেন তো পরমাণু হিসেবে ঘুরে বেড়ায় না, অক্সিজেন ঘুরে বেড়ায় অণু হিসেবে। আমি ওকে চাই 10খানা এরকম দিতে,
সরি 10টা না, 20টা এরকম দিতে চাই, কিন্তু বাজারে পাওয়া যায় জোড়ায় জোড়ায়। আমাকে এই জোড়ায় জোড়ায় ধরেই দিতে হবে। তাহলে কখানা এরকম দিতে হবে যাতে 20টা হয়ে যায়? 10টা অবশ্যই, 10 জোড়া মিলে 20টা। তাহলে এখানে আর 10খানা O2 যোগ করব। ঠিক 20খানা ও যোগ করতে পারতাম, কিন্তু ও পাওয়া যায় না, পাওয়া যায় O2, তাই 10টা O2। ঠিক আছে, এবার সবসময় যে O2 হবে তাই নয়, কিন্তু অক্সিজেনের দুখানা অণু জুড়ে এরকমভাবে যেমন O2 তৈরি করতে পারে, অনেক সময় হয় কি 3টে একসাথে জুড়ে যায়, দিয়ে তৈরি করে O3। O3কে কি বলে? ওজোন গ্যাস। ভালো কথা। এই অক্সিজেন আর ওজোন দুজনের ধর্ম কিন্তু অনেক আলাদা, সব কিছুই আলাদা কম বেশি, জাস্ট যে পরমাণুগুলো ব্যবহার হয়েছে সেটা এক। এবার তাহলে এটুকু বুঝলি যে সংখ্যায় মাপাটা কেন বেশি কী বলবো কাজের। কারণ সব কিছু সংখ্যাতেই চলছে, যে দুটোর সাথে একটা জুড়বে, একটার সাথে দুটো জুড়বে, কারো যায় আসে না কোনটা কতটা ভারী, কোনটা কতটা বড় বা কিছু, জাস্ট সংখ্যা কটা আছে, দ্যাটস অল। এবার একটা ছোট্ট আলাদা জিনিসে আসি। তোরা ভর সংখ্যার কথা জানিস? পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ছোটোবেলায় হয়তো শিখেছিস, হয়তো শিখিসনি, না শিখলে এখন শিখে নেব। ধর তোকে বললাম কার্বন 612, মানে কি? কার্বন 612 মানে হলো, এটা তো জানিস যে পরমাণু ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন নিয়ে তৈরি হয়। কার্বন 612 মানে হচ্ছে কার্বনের কাছে 6খানা প্রোটন আছে, ডাইরেক্ট এখান থেকে পাচ্ছি। 6টা প্রোটন আছে, 6টা প্রোটন আছে মানে এটুকু জানি 6খানা ইলেকট্রনও থাকবে, কারণ যে কটা প্রোটন থাকে সে কটা ইলেকট্রন থাকে, তবে না নিস্তরিত হয়। ইলেকট্রন তো নেগেটিভ আর প্রোটন তো পজিটিভ, নইলে তো কী বলবো আধানগ্রস্ত হয়ে যেত, সব কিছু চার্জড হয়ে যেত, শক খেতিস ধরলে, খাস না। আর নিউট্রন কটা আছে সেটা এখান থেকে এটাকে বাদ দিলে, এটা হচ্ছে মোট প্রোটন আর নিউট্রনের টোটাল। 12খানা টোটাল, 6টা প্রোটন, 6টা প্রোটন, টোটাল 12টা, 6টা নিউট্রন, বাদ দিয়ে দিলাম। ধর C612 জায়গায় C613 থাকতো, তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। প্রোটন সেই সেম 6টা, যে কটা প্রোটন সে কটা ইলেকট্রন 6টা। নিউট্রন কিন্তু এখানে 6টা নয়, দেখ 13টা টোটাল আছে, যার মধ্যে 6টা, তাহলে 13 থেকে 6 বাদ দিলে হ্যাঁ 7টা নিউট্রন। ঠিক, এবার তোরা হয়তো এটাও জানবি যে ইলেকট্রনের যে ভর, মোট যে টোটাল ভরটা একটা প্রোটন বা নিউট্রনের তুলনায় নগণ্য, খুবই কম, খুবই কম, খুবই কম। তো যখন একটা পরমাণুর ভর দেখা হয় তখন সেক্ষেত্রে ইলেকট্রনের ভরটাকে ধরা হয় না। মানে ধর তোকে বললো এই এক একটার ভর কত, প্রোটন আর নিউট্রনের ভর প্রায় সেম হয়, আর এক একটা প্রোটন বা এক একটা নিউট্রনকে, আচ্ছা একদম সেম হয় না কিন্তু প্রায় সেম, আমরা অলমোস্ট সেম ধরি হিসাবে সুবিধার জন্য। আর একটা প্রোটন, একটা নিউট্রন, প্রোটনের মাস, নিউট্রনের মাস সব কিছুকে ধরা হয় 1 AMU, অ্যাটমিক মাস ইউনিট। তাহলে এখানে 6টা প্রোটন, 7টা নিউট্রন, তাহলে 6 আর 7 টোটাল 13 AMU, মানে যেটা উপরে ছিল সেটাই। সেই কারণে উপরের এই সংখ্যাটাকে বলা হয় ভর সংখ্যা। ঠিক, নিচের এই সংখ্যাটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক গুরুত্ব। ঠিক, ভর সংখ্যা, পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক সংখ্যা। তো তোকে যদি বলি ক্যালসিয়াম 2040, এর ভর সংখ্যা কত? একদম 40। তোকে যদি বলি এর ভর কত, কাইন্ড অফ পারমাণবিক ভর, তাহলে হয়ে যাবে 40 AMU। একদম ঠিক, আশা করি এখান অবধি কোনো আপত্তি নেই। তো
কয়েকটা ভর আমি বলছি, একটু ছোট্ট করে লিখে নে, তোদের কাজে লাগবে বিভিন্ন জায়গায় পড়ে। দিয়ে আমরা সেগুলোকে ব্যবহার করা তারপর দেখছি। সবার প্রথম হাইড্রোজেন। ও সরি, আর একটা জিনিস, জেনারেল ফর্মটা লিখে রাখি, এদিকটা লিখে রাখি, বোধহয় অতদূর যেতে হবে না। যে কোনো পরমাণুকে সে আমরা লিখছিলাম না C612, এটাকে এই ধাঁচে প্রকাশ করা হয়। যার মধ্যে জেডটা হচ্ছে, বুঝতেই পারছিস, পারমাণবিক সংখ্যা, আর এই হচ্ছে ভর সংখ্যা, আর এক্স হচ্ছে পরমাণুটার চিহ্ন। কার্বনের ক্ষেত্রে কার্বন, ভর সংখ্যা 12, পারমাণবিক সংখ্যা 6। যাই হোক, যেটা আমরা এখন করব সেটা হচ্ছে ভর সংখ্যাগুলো লিখব। যথা সবার প্রথমে হাইড্রোজেন, প্রচুর ফেমাস। হাইড্রোজেন হচ্ছে 1, শুধু 1, প্লেন 1। হাইড্রোজেনের পর আর ফেমাস কী আছে? হিলিয়াম লাগে তো না, তাও লিখে রাখ, হিলিয়াম হচ্ছে 4। লাগবে তোদের কার্বন, কার্বনের হচ্ছে 12। লাগবে তোদের অক্সিজেন, অক্সিজেনের হলো 16। নাইট্রোজেন 14, লাগবে ফ্লুরিন 18, লাগবে সোডিয়াম 23, লাগবে পটাশিয়াম 39, লাগবে ক্যালসিয়াম, একটু আগেই করলাম, 40, লাগবে ক্লোরিন 35.5। একটু কিছু কিছু ব্যাগাটারা আছে 35.5কে গড় করে 36 বানিয়ে দিস না কেউ, 35.5 মানে হলো 35.5। লাগবে তোদের জিঙ্ক 65.5, লাগবে তোদের তামা কপার 63.5, লাগবে তোদের লোহা 56। আশা করি এর বাইরে যদি কিছু থেকে থাকে তোরা খুঁজে নিতে পারিস, পর্যায় সারণীতে পেয়ে যাবি সবারই। এই কটা প্রচণ্ড বেশি ব্যবহার হয় বলে আমি লিখিয়ে দিলাম। এবার এগুলোকে ব্যবহার কিভাবে করব। ধর তোকে বলা হয়েছে টোটাল বার করো ক্যালসিয়াম কার্বনেটের, ক্যালসিয়াম কার্বনেট, আচ্ছা কার্বন ডাইঅক্সাইড আগে, কার্বন ডাইঅক্সাইডের ভর কত হবে বার করতেই পারিস। ভর কত হবে মানে আমরা আণবিক ভর বার করতে চাইছি। এটা একটা অণু তো কার্বন ডাইঅক্সাইড, তাই না? এর মধ্যে একটা কার্বন পরমাণু রয়েছে, একটা অক্সিজেন পরমাণু রয়েছে। আমরা টোটালটার আণবিক যে ভর সেটা বার করতে চাইছি, মানে ওই AMUগুলো যেটা এখানে লিখলাম। কার্বনের কত? কার্বন 12, কার্বন একটাই আছে, আর অক্সিজেন দেখ দুটো আছে। এক একটা অক্সিজেন কত করে? 16 করে, তাহলে 16 দুগুণী 16। বোঝা গেল? একটা কার্বনের 12, অক্সিজেন এক একটা 16 করে, যেহেতু দুটো ছিল 2 গুণ 16 32, তাহলে 12 আর 32 টোটাল 44। ধর কার্বন ডাইঅক্সাইড না বলে আমরা বললাম ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়ামের কত? ক্যালসিয়াম 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 40। অক্সিজেন কত? একটু আগে করেছি 16, 40 আর 16 56। এবার ধর যেটা বলছিলাম ক্যালসিয়াম কার্বনেট, এখানে ক্যালসিয়াম আছে, কার্বন আছে, অক্সিজেন আছে। ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 3টে আছে, কত করে? 16 করে, তাহলে 40, 12 আর 48 টোটাল 100, তাই না? 100 AMU, 56 AMU, 44 AMU। মজার ব্যাপার হলো 44 আণবিক গুরুত্ব 44, অনেক সময় AMU আমরা বলিও না, 44 বলেই কাজ চালাই তাহলে আপাতত গোলাপে কম।
44 যখন হচ্ছে না, যদি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নিস বা 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড নিস বা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিস, বলা হবে 1 মোল নিয়েছি। হেভি না? জাস্ট আমরা দেখি যে কি বলি, এক একটা পরমাণু বা এক একটা পরমাণুরই ওজন কত করে, সেখান থেকে দেখি একটা অণুর ওজন কত হচ্ছে, দিয়ে দেখছি একটা নির্দিষ্ট সংখ্যক অণুর কত হচ্ছে। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে 1 মোল হচ্ছে, কারণ এর আণবিক ভর 44 ছিল। 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডে 1 মোল হচ্ছে, কারণ এর আণবিক ভর 56 ছিল। তেমনি যদি জলের দেখিস, করে দেখতে পারিস, জলের হয় 18, তাহলে 18 গ্রাম জল হবে 1 মোল। যত আণবিক ভর ঠিক তত গ্রাম 1 মোল। আর এই পরিমাণটাকেই বলা হয় 1 গ্রাম অণু। গ্রাম অণু, তোদের 2-4টে কনসেপ্ট রয়েছে। গ্রাম অণু রয়েছে একটা, গ্রাম পরমাণু রয়েছে একটা, দুটো কিন্তু একটু আলাদা। গ্রাম অণু হচ্ছে একটা অণুর যত ভর তত গ্রাম, মানে ধর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে একটা অণুর ভর হচ্ছে 44, তাহলে 1 গ্রাম অণু মানে হবে 44 গ্রাম। কিন্তু যদি গ্রাম পরমাণু বলি, সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডকে বলতে পারবো না, কারণ কার্বন ডাইঅক্সাইডের পরমাণু হয় না, পরমাণু হয় কার্বনের আর অক্সিজেনের। যদি আলাদা আলাদা করে দেখি, কার্বনের কত ভর 12, তাহলে 12 গ্রামে হবে 1 গ্রাম পরমাণু, আর অক্সিজেনের 16 গ্রামে হবে 1 গ্রাম পরমাণু। ঠিক, এর সাথে আর একটা ছোটো জিনিস আছে, অ্যাভোগাড্রোর সংখ্যা। সব কিছু একসাথে মিলে খিচুড়ি হচ্ছে, বুঝতে পারছি, চিন্তা করার কিছু নেই। অ্যাভোগাড্রোস সংখ্যা, নাম্বার অফ দ্য অ্যাভোগাড্রো এনে, যেটা হলো গিয়ে 6.023, অনেকে 22 বলে, 23 বলে, এখানটায় 3, 2, 4 যা ইচ্ছা লাগিয়ে দিস, যা ইচ্ছা, মানে হয় 2, 3 বা 4, আমি 3 দিয়ে চালাচ্ছি, ইন্টু 10⁻23। এইটা কেন ইম্পর্টেন্ট না, যদি তুই 1 মোল যে কোনো পদার্থ নিস, তাতে সবসময় অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। স্বপ্ন মনে হলেও সত্যি। 1 মোল তুই যেই পরমাণুই নে, যে অণুই নেই, যা নিবি নে, তাতে সবসময় অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। ধর কার্বন ডাইঅক্সাইড নিচ্ছিলাম, যদি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নিই, তাতে অতগুলো অণু আছে। যদি 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড নিই, তাতেও অতগুলো অণু আছে। যদি 18 গ্রাম জল নিই, তাতেও ঠিক অতগুলোই অণু আছে। এবং এইখানে মোলের কারিগরি, কি অস্বাভাবিক জিনিস দেখ, যে আমি আণবিক ভর দেখছি, সেটাকে আমি কতগুলো আছে সেটা বলে দিতে পারছি। অণু অবশ্যই কে গুনতে গেছিলো? অ্যাভোগাড্রো গেছিলো, গুনেছে, গুনে দেখেছে যে যত আণবিক ভর হচ্ছে তত গ্রাম যদি যে কোনো জিনিস নিই, আণবিক ভর তো ধর 44 হলো, তাহলে 44 গ্রাম যদি নিই, তাহলে সেখানে ওই একই সংখ্যক অণু থাকছে। কীভাবে গুনেছিল আমি জিজ্ঞেস করিস না, অ্যাভোগাড্রো বুঝুক সেটা। আমাদের প্রথম মজা হচ্ছে এতগুলো অণু কম না, মোটেও কম না। অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ব্যাপারে আমাদের সেই স্যার একটা গল্প বলতে জানিস, যে ধর তোকে অ্যাভোগাড্রো সংখ্যক টাকা দিয়ে দেওয়া হলো, 6.023 10⁻23 এত টাকা দিয়ে দেওয়া হয়েছে, মানে যাতে বোঝা যায় জিনিসটা কতটা বড় আসলে। না, তুই যদি প্রতি সেকেন্ডে 10 কোটি টাকা করেও খরচা করিস, প্রতি সেকেন্ডে 10 কোটি, ব্যাপারটা বুঝতে পারছিস? প্রতি সেকেন্ডে যদি 10 কোটি টাকা করেও খরচা করিস, তোর জীবককালে সেই টাকা শেষ হবে না, আজীবন। তোর কেন, তোর পরের প্রজন্ম হয়তো, মানে এতটাই বিরাট সংখ্যাটা,
এত কিছু থাকে এইটুকু জিনিসের মধ্যে। 18 গ্রাম জল মানে কতটা? ওই তো ছিপিগুলো খাস ওষুধের 15 ml 18 ml ওইটুকু, ওর মধ্যে এতগুলো অণু আছে। ভাব দুনিয়ায় কতগুলো আছে। তো 1 মোল যে কোনো পদার্থ মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, তারই সাথে 1 মোল মানে আবার 1 গ্রাম অণুও হয়। 1 গ্রাম অণু মানে সেই কার্বন ডাইঅক্সাইডের জন্য 44 গ্রাম, ক্যালসিয়াম অক্সাইডের 56 গ্রাম, বিভিন্ন পদার্থের বিভিন্ন পরিমাণ। এবং এর সাথে আর একটা এক্সট্রা 1 মোল মানে 22.4 লিটারও হয়। এটার একটুখানি সেই বলে না কন্ডিশনস অ্যাপ্লাইড, ওই রকম ব্যাপার আছে। অ্যাভোগাড্রো সংখ্যক অণু যেমন সবসময় হবে, 1 মোল 1 গ্রাম অণু সবসময় হবে, কিন্তু 22.4 লিটার শুধুমাত্র তখনই হবে যদি জিনিসটা গ্যাস হয়। গ্যাস হয় অ্যাট এসটিপি। এসটিপি মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর ওই 76 সেমি পারস্তম্ভের চাপ। ওই চাপে, ওই তাপমাত্রায় সমুদ্রতলে বা ওই চাপে আর কি, যদি জিনিসটা গ্যাস হয়, যেমন ধর অক্সিজেন, যেমন ধর কার্বন ডাইঅক্সাইড, যেমন ধর ক্লোরিন, এদের ক্ষেত্রে 1 মোল মানে ঠিক 22.4 লিটার হবে। এবং তোদের বিভিন্ন জিনিসপত্র এই 1 মোল আর তার থেকে বাকি জায়গায় যাওয়া নিয়ে থাকবে। তুই আমাকে বল, আচ্ছা প্রথমত এই যে আণবিক ভরগুলো বার করলাম না, এটাকে আমরা বড় হাতের এম দিয়ে বলছি প্রকাশ করার জন্যে। বিভিন্ন অণুর ক্ষেত্রে ভ্যালুটা আলাদা হবে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে m = 44 হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইডের m = 56 হচ্ছে, এরকম এর m = 18 হচ্ছে। যদি এম দিয়ে প্রকাশ করি, 1 মোল থেকে গ্রাম অণুতে আসার জন্যে যত মোল তত গ্রাম অণু। কিন্তু যদি আমি গ্রামে আসতে চাই, 1 স্টেপ ফার্দার, যে কত গ্রাম জিনিস, সিম্পল এম দিয়ে ভাগ করে দাও, গুণ করে দাও। দেখ 1 মোল মানে 44 গ্রাম, তাহলে 1 কে 44 দিয়ে, তাহলে 2 মোল মানে সিম্পল 2 × 44 88 গ্রাম হয়ে যেত। ঠিক, গ্রাম থেকে যদি মোলে আসতে চাও, সিম্পল ভাগ করে দাও। ধর 128 গ্রাম, কত মোল হবে না 128/44 মোল। সহজ সরল হিসেব, তেমন ঝামেলার কিছু নেই, তেমন ভাবারও কিছু নেই। তো গ্রাম মোল শুধুমাত্র এই আণবিক গুরুত্ব দিয়ে ভাগ বা গুণ। অনুসংখ্যা, মোলকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দিয়ে অনুসংখ্যা পেয়ে যাবি, আর অনুসংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে দে, মোল পেয়ে যাবি। ধর তোকে আমি বললাম এটা কেমন কাজ করবে, তোকে বললাম আমার কাছে 3 মোল কার্বন ডাইঅক্সাইড আছে, বলো আমার কাছে কতগুলো অণু আছে। 3 মোল কার্বন ডাইঅক্সাইড, আমি প্রথমেই জানবো 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 3কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দাও, মানে 3 × 6.023 10⁻23। মনে রাখবি এই গুণটা শুধু এখানে হয়, এপারটা যেমন আছে তেমন থাকবে, মানে 3 × 6 = 18.069 গুণ 10⁻23, যেমন ছিল ঠিক তেমন থাকবে। তাহলে এতগুলো অণু আছে, তাই না? অন্য দিক দিয়ে ধর কেউ তোকে বললো যে আমার কাছে টোটাল 12.046 এতগুলো × 10⁻23 এতগুলো অণু আছে, তুমি বলো আমার কত মোল, না এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। 12.046 10⁻23 ভাগ করে দিই কি জানো 6.023 10⁻23। 10 কেটে গেল, এটাকে দেখবি দুগুণ করলে এটা পাওয়া যাচ্ছে, তাহলে আমি এখান থেকে বুঝতে পারবো 2 মোল। সিম্পল ভাগ, আর কিছু না। গট ইট? খুব কষ্টকর যদি পরিস্থিতি হয় তাহলে আর কি করবে না, ব্যাপারটা একটু এরম করে দেবে। ধর তোকে বললো আমার কাছে
12.046 আগের মতোই সেম, শুধু 10⁻20 এতগুলো অণু আছে। তুই এটাকে ভাগ করবি ওই 6.023 10⁻23 দিয়েই। 10⁻23 আমার কাছে 23 কাটলে 10⁻3 পড়ে থাকছে। সূচকের নিয়ম আশা করি শিখেছিস, না শিখলে শিখতে হবে একটুখানি। এটা কাটলে 2 থাকছে, তাহলে 2/1000 মোল, যেটাকে বলতে পারি 2 মিলিমোল। সে বল না বল, এটা হচ্ছে বড় কথা। কাটাকুটি ঠিকঠাক করতে পারলে এখানে কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আমাদের অনুসংখ্যা। আর লিটারটা তো বুঝতেই পারছিস, কোনো ব্যাপার না, সিম্পল। 22.4 লিটারে 1 মোল, 1 মোলে 22.4 লিটার। তোকে বললো 3 মোল আছে, মানে 3 × 22.4 লিটার, মানে কত হয়? 67.2 লিটার, এরকম ব্যাপার। ধর তোকে বললো 44.8 লিটার আছে, তো এটাকে সিম্পল ভাগ করে দিলি 22.4 দিয়ে, 2 এলো, মানে 2 মোল। তাহলে মোল থেকে যে কোনো দিকে যেতে পারি আমি, যে কোনো জায়গা থেকে মোলে ফিরে আসতে পারি। এটাই হচ্ছে আমাদের কাজ পুরো চ্যাপ্টারটার উপর মোটামুটিভাবে। প্রথমত তোদের সংজ্ঞাগুলো লাগবে। গ্রাম অণু বলতে কী বুঝি, গ্রাম পরমাণু বলতে কী বুঝি, 1 মোল বলতে কী বুঝি। একটা আছে কার্বন স্কেল। কার্বন স্কেলটাও বেশ মজার। তুই ধর কোনো জিনিস মাপবি, কোনো কিছুর রেসপেক্টে মাপবি। প্রথমে হাইড্রোজেন দিয়ে মাপা হতো, পরে দেখা গেল হাইড্রোজেনের চেয়ে কার্বন দিয়ে মাপা সহজ, কারণ কার্বনের প্রচুর আইসোটোপ হয়, প্রচুর রূপভেদ হয়, তো সব জায়গায় কার্বন থাকে জুড়ে অলরেডি, তো ওটা দিয়ে মাপা সুবিধাজনক। তাই কার্বনের রেসপেক্টে নিয়ে চলে এলো। কিন্তু কার্বনে তো 12খানা আছে। ধর তুই কার্বনের রেসপেক্টে অক্সিজেনকে মাপতে যাচ্ছিস, কার্বনের কত গুণ অক্সিজেন? কিছু একটা ভগ্নাংশ আসবে, 16/12, ভালো না। তাহলে তার জায়গায় বলা হলো যে কার্বনের বদলে কার্বনের যে টোটাল ওজন তার 1/12 অংশের যে ওজন, তার তুলনায় কত গুণ। কার্বনের ওজন 12, তার 1/12 করলে একই আসছে, মানে ঘুরিয়ে বলা আর কি। তাহলে 1-এর তুলনায় কত গুণ, মানে সেটাই 16 টাইপের। এইটা হচ্ছে কার্বন স্কেল, C12 স্কেল। তোরা দেখবি বইতে আছে এগুলো। মোল থেকে বিভিন্ন জায়গার সম্পর্কগুলো, গ্যাসের, গ্রাম অণুর, তারপর অ্যাভোগাড্রোর সংখ্যা, এইসবের সম্পর্ক। আর তোদের যেটা বলবে সেটা হচ্ছে একসাথে মিশিয়ে দেবে। ধর তোকে বললো যে আমায় বলো, ডাইরেক্টলি সোজাসুজি তো বলবে না, সোজা গিয়ে বলবে তোকে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইডে কতগুলো অণু আছে। তাহলে কোথা থেকে প্রশ্ন এলো, 44.8 লিটার কতগুলি অণু আছে। আমাকে এখান থেকে ওখানে যেতে হবে। ডাইরেক্ট যাওয়ার চেয়ে মোল হয়ে যাওয়া ভালো, জানিস। 44.8 লিটার মানে 44.8 বাই 22.2, সরি 22.4, 2 মানে হচ্ছে 2 মোল। কারণ যে কোনো জায়গা থেকে মোলে আসতেই পারি এবং মোল থেকে যে কোনো জায়গায় যেতেই পারি। তাহলে 2 মোল মানে হচ্ছে 2 × অ্যাভোগাড্রো, যথা 2 6.023 10⁻23 6 দুগুণী 12.046 10⁻23 এতগুলো অণু আছে। সহজ সরল, কিছুই না। শুধু খেয়াল করবি কোনটা থেকে কোনটায় যেতে বলেছে, সেটা থেকে মোলে চলে আসবি, মোল থেকে সেখানে চলে যাবি, সিম্পল। ইন শর্ট তোদের এটাই মূল কনসেপ্ট। এবার মূল কনসেপ্টের মধ্যে তোদের বেঁকিয়ে পেঁচিয়ে আরও খুব যদি খারাপ হয়, ব্যাঙ্কাটার অনুসংখ্যা বলতে পারে। যেমন তোকে বললো ধর 8 গ্রাম হাইড্রোজেনে কত পরমাণু আছে। 8 গ্রাম হাইড্রোজেনে কতগুলি পরমাণু আছে।
খেয়াল রাখবে এখানে ব্যাপারটা হচ্ছে অণুর কথা বলা হয়েছিল, পরমাণুর কথা কিন্তু ডাইরেক্টলি কোথাও বলা হয় না। যখনই 8 গ্রাম হাইড্রোজেন দেখব, হাইড্রোজেন H2, মানে একটা হাইড্রোজেন, এরকম হাইড্রোজেন জিনিসটা একটা হাইড্রোজেন এক করে টোটাল 2, 1 × 2 2, এর ভর 2 হলো 2, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করে দিই, টোটাল 4 মোল। 4 মোল মানে 4 গুণ অ্যাভোগাড্রো সংখ্যক, কিন্তু এতগুলি অণু দিয়ে আবার অণুর দিকে তাকাতে হবে না। একটা অণুতে 2টো করে পরমাণু আছে, তাহলে এতগুলো অণুতে 2 গুণ অতগুলো পরমাণু থাকবে। তোকে এই একটু গুণে গানে দেখতে হবে। তো তোকে বললো জলের মধ্যে কটা অক্সিজেন আছে, একটা জলের অণুতে একটাই অক্সিজেন, তাহলে যদি অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে জলের, অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন থাকবে। কিন্তু হাইড্রোজেনের কথা বললে একটা জলের মধ্যে 2টো হাইড্রোজেন, কাজেই অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকলে জলের অ্যাভোগাড্রোর ডবল হাইড্রোজেন থাকবে। এই ছোট হিসেবগুলো একটু দেখা, আর কিছু না তেমন। মোটামুটি যদি বলি মোলের কথা, তোদের 9-এর সিলেবাস অনুযায়ী এটুকুই। 10-এতে আরও কিছু আছে, হিসেব করতে শিখবি, সমীকরণ থেকে সমাধান করতে শিখবি, কিন্তু আপাতত আমাদের মোলের কাজ এটুকুই। তোদের বাড়িতে বার করার জন্য কয়েকটা কি বলি অণু দিচ্ছি, বার করে দেখিস। যেমন ধর প্রথমত কার্বন ডাইঅক্সাইড, এর আসার কথা 44। এটা মনে রাখার জন্য বলছি না, কিন্তু বার করে দেখবি যে কার্বনের হচ্ছে ধর 1 12, তার সঙ্গে 2খানা অক্সিজেন মানে 2 16, টোটাল হয়ে গেল 44। তাহলে 44, এই বারগুলো করে দেখবি। আমি জিনিসটা বলছি তার কত হওয়ার কথা সেটা বলে দিচ্ছি। অবশ্যই বছরের পর বছর বার করতে করতে আমার এখন মনে আছে অনেক কিছু। ক্যালসিয়াম কার্বনেট বোধহয় বার করেছিলাম একটু আগে, এটারও 100 হওয়ার কথা, বার করে দেখবি। ক্যালসিয়াম অক্সাইড 56 হওয়ার কথা। সালফিউরিক অ্যাসিড H2SO4 এর হওয়ার কথা 98। ঠিক আছে, এছাড়া ধর পটাশিয়াম ক্লোরেট, এর হওয়ার কথা 122.5। এছাড়া আসতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড, এর হওয়ার কথা বোধ হয় 40 দ্বারা 23, 24 আর 16, হ্যাঁ 40। এগুলোর কয়েকটা বার করে দেখিস। আর কার বার করা যায়, লোহা Fe2O3, এদের আর বলছি না, এদেরগুলো তোরা বার করে দেখিস কত হয়। কপার অক্সাইড CO, কপার সালফেট CuSO4, জিঙ্ক সালফেট ZnSO4। সরি, সালফারের বলা হয়নি, সালফারের হচ্ছে 32। ঠিক আছে, জিঙ্ক সালফেট, কপার সালফেট, আর কি দেওয়া যায় একটা করে দেখিস তো। কপার সালফেট .10H2O, .10H2O কিছুই না। কপার সালফেটের যেটা আসবে সেটা আসবে, জলের যেটা আসবে 10খানা জল আছে এক্সট্রা, তো ওটা সঙ্গে অ্যাড হয়ে যাবে, নাথিং এলস। ইয়ের করতে পারিস প্লাস্টার অফ প্যারিসের ক্যালসিয়াম সালফেট 2H2O, এগুলো করে দেখিস। এই কটা, এদের ওই ভরটা বেরোবে, ভর বার করলে তারপর সেখান থেকে তো যেখানে ইচ্ছা যেতে পারিস, দেখা যাবে।